আজকে আমাদের মাইক্রোসফট এক্সেল এর ক্লাস হবে এবং মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে যেগুলি আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই শিখে আসছিলাম, সেই বিষয়গুলি আবার এখানে নতুন করে চলে আসতেছে। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অলরেডি শেখা হয়ে গেছে বা শেখা হয়ে গেছে, যেমন আমরা কপি করার জন্য কিভাবে কপি করতে পারি, কাট করার জন্য কিভাবে কাট করতে পারি, পেস্ট করার জন্য কিভাবে পেস্ট করতে পারি, এই বিষয়গুলি অলমোস্ট আমাদের হয়ে গেছে। এবং ফাইল থেকে আমাদের যে অপশনগুলি আছে, যেমন এখানে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, এই অপশনগুলি সম্পর্কেও মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের জানা হয়ে গেছে। তাই এই বিষয়গুলি নিয়ে আবার রিপিট আলোচনা করতে চাচ্ছি না। আমাদের মাইক্রোসফট এক্সেলে নতুন কি আসতেছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হোক এবং আমরা নতুন বিষয়গুলি নিয়েই পরবর্তী ক্লাসগুলিতে কন্টিনিউ চালিয়ে যাব। যেমন এইখানে আমাদের মনে রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করতেছিলাম তখন আমাদের জাস্ট একটা ফাঁকা পেজ চলে আসতো, ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসতো, যে পেজের মধ্যে আমরা কাজটা করতে পারতাম, আমাদের লেখালেখির কাজগুলি করতে পারতাম এবং পরবর্তীতে সেটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারতাম। এক্সেলের ক্ষেত্রে আমরা ফাঁকা পেজ আসতেছে না, এখানেও অনেকটা ফাঁকা পেজের মতো আসতেছে, বাট ছোট ছোট টেবিলের মতন ছোট ছোট বক্স আকারে আসতেছে। এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেমন টেবিল ছিল, টেবিলের মধ্যে প্রত্যেকটা ঘরকে সেল বলা হতো, পাশাপাশি যে লাইনটা আছে এটাকে বলা হতো র, লম্বাভাবে যেগুলো যে লাইনগুলি আছে এটাকে বলা হতো কলাম। এইখানেও সেম একইভাবে, যেমন এইখানে, তবে এখানে একটা বিষয় কি, যে নতুন করে কলামগুলোর নাম দেওয়া আছে, র এর একটা সিরিয়াল দেওয়া আছে, যেটা আমাদের ওয়ার্ডে ছিল না। আমি যদি আরো বলতে যাই, যেমন আমাদের এখানে এ বি সি ডি এভাবে কলামের নামকরণ করা আছে, পাশাপাশি 1 2 3 4 এই সিরিয়াল ওয়াইজ এখানে র এর নামকরণ করা আছে। সেই ক্ষেত্রে আমরা যদি কখনো কোনো একটা ঘরের নামকরণ করতে চাই, মানে কোনো একটা সেলের নামকরণ করতে চাই, তাহলে কলাম এবং র এর মিক্স ভাবে এখানে নামকরণ করা যাবে। যেমন আমার এখন সিলেক্ট করা ঘরটাতে বি কলামের 4 নাম্বার র আছে, এই ঘরের নাম দেওয়া আছে B4। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে যেই একটা র, মানে এখানে একটা সেল নেম নামক একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে আমাদের সেলটার নাম দেওয়া থাকে, সেল নেম ঘর আছে। এর পাশাপাশি আছে আমাদের ফর্মুলা বার বা ফর্মুলা অপশনের যে জায়গাটা আছে, এটাকে বলা হয় ফর্মুলা বার। এই বারের মধ্যে আমরা যদি কোনো ফর্মুলা ইউজ করি, মানে কোনো সূত্র প্রয়োগ করি, এক্সেল যেহেতু আমাদের গাণিতিক কাজগুলি করে থাকে বেশি, সেক্ষেত্রে এক্সেলে আমাদের অনেক ধরনের সূত্র ব্যবহার করা প্রয়োজন পড়তে পারে এবং আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সূত্র ব্যবহার করেও থাকি। সেই ক্ষেত্রে সূত্রগুলির জন্য আমাদের এই ফর্মুলা বারের মধ্যে আমরা সূত্রগুলি সাধারণত প্রয়োগ করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ব্যবহার করা, তো এক্সেলের মধ্যে ব্যবহার করা হয় শিট। আমরা প্রথমত যেই জায়গাটাতে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের শিট 1। আমাদের যদি আরো শিটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা নিচে শিটের পাশে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করার মাধ্যমে নতুন করে শিট বাড়াতে পারবো। আবার এই শিটটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করার মাধ্যমে আমরা চাইলে ডিলিটও করে নিতে পারবো। যেহেতু আমাদের মিনিমাম একটা শিট দরকার হবে, সেই ক্ষেত্রে আমি এখন একটা শিট নিয়ে কাজটা কন্টিনিউ করে যেতে চাচ্ছি। এইখানে আমাদের আরো কিছু বিষয় মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে, একই ধরনের আছে। যেমন আমি কোনো লেখাকে বোল্ড করতে চাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে এবং বোল্ড লেখাতে বোল্ড যে আইকন আছে এখানে ক্লিক করার মাধ্যমে বা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল বি এর মাধ্যমে বোল্ড করে নিতে পারবো। সেম গোস টু ইটালিক এবং আন্ডারলাইনের ক্ষেত্রেও। তবে আন্ডারলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলি কয়েকটা অপশন থাকলেও এখানে আছে মাত্র দুইটা। আপনি সিঙ্গেল আন্ডারলাইন করতে পারেন অথবা ডাবল আন্ডারলাইন, এর চেয়ে বেশি কিছু করার অপশনটা এখানে থাকতেছে না। পাশাপাশি যদি ফন্ট চেঞ্জ করতে চান বা ফন্টের নামটা পরিবর্তন করতে চান, সেই জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানেও ফন্টের নামের অপশন আছে। ফন্টের সাইজটা বড় করার জন্য এখানে ফন্ট সাইজ আছে, এখানে লিখে দিয়েও করতে পারবেন, জাস্ট বড় চিহ্ন ছোট চিহ্নতে বা ডিক্রিজ ইনক্রিজের চিহ্নতে ক্লিক করার মাধ্যমে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। একইভাবে ফন্টের কালার বা এখানে যদি আমি ঘরগুলি বা সেলের কালার চেঞ্জ করতে চাই, সেই জন্য আমাদের সেলের কালার চেঞ্জ করার জন্য এখানে শেডিং আছে, শেডিং আমাদের ফিল কালার আছে, ফিল কালারের মাধ্যমে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। লিখার কালার চেঞ্জ করার জন্য ফন্ট কালার আছে, চাইলে আমরা এখানে ফন্ট কালার থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তবে অবশ্যই মনে রাখতে হবে আমরা সিলেক্ট করে নিব আগে। ফন্ট পার্টের পরে আমাদের আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে আমাদের কিছু জিনিস নতুন চলে আসছে যেটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল না। যেমন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন ছিল, বাট এখানে আরো 3টে অ্যালাইনমেন্ট নতুন করে যুক্ত হয়েছে, টপ, বটম এবং মিডল। যদি আমরা বলি এখানে
সাধারণত আমাদের ঘর যেহেতু বা একটা সেল যেহেতু একটা ঘরের মতো, ঘরের বামে ডানে মাঝখানে যেমন হতে পারে, একইভাবে উপরে মাঝখানে নিচেও হতে পারে। সেই জন্য দুইটা ভাগ করা হয়েছে। এখানে প্রথম 3টা লাইন দেওয়া আছে, যেখান থেকে আপনি চাইলে টপ, বটম, মিডল অপশন চুজ করে দিতে পারবেন। একইভাবে বাম পাশে, মাঝখানে এবং ডান পাশে চুজ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি, যদি আমার কখনো একেবারেই মাঝামাঝি দরকার, লেখাটা একদম মাঝামাঝি দরকার, তাহলে আমাকে টপ বটমের থেকে মিডলে দিতে হবে এবং লেফট সেন্টার থেকে এখানে সেন্টার দিতে হবে। দুইটা বাটনে ক্লিক করার মাধ্যমে আমার লেখাটা একেবারে মাঝামাঝি অবস্থানে থাকবে। আমাদের অনেক সময় লেখাকে এখানে একাধিক লেখা লিখতে হতে পারে। সেক্ষেত্রে লেখাটা অনেক সময় সোজাসুজি না দিয়ে বা আমাদের পাশাপাশি না লিখে অনেক সময় এটাকে একটু ডিফারেন্ট ভাবে লেখার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লেখাটা একটু চেঞ্জ করার জন্য এখানে ওরিয়েন্টেশন আছে, লেখার যে বা টেক্সট ওরিয়েন্টেশন, এই টেক্সটের ওরিয়েন্টেশন থেকে আমাদেরকে চুজ করে দিতে হবে আমি কেমন ধরনের বা কেমন অবস্থায় লেখাটা ব্যবহার করতে চাচ্ছি। যেমন প্রথমটাতে দিলে আমি উপর দিকে কোনাকুনি হিসেবে ইউজ করতে পারবো, নিচেরটাতে কোনাকুনি ভাবে ইউজ করতে চাইলে নিচের সেকেন্ড অপশন আছে। এরপরে আছে আমাদের উপর থেকে নিচের দিকে একটা একটা করে অক্ষর অনুযায়ী আসবে। আর এটা হচ্ছে পাশাপাশি ভাবে, মনে হবে নিচ থেকে উপর দিকে লেখাটা চলে গেছে, আবার উপর থেকে নিচের দিকে চলে আসছে। এবং সর্বশেষ হচ্ছে নিচের কর্নার থেকে, এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো আপনি যদি চেঞ্জ করে নিতে চান বা এটাকে কাস্টমাইজ করে নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সর্বশেষ অপশনটা এখানে রয়ে গেছে। তবে সচরাচর আমাদের নর্মাল অবস্থানে থাকে। আবার এখানে আমাদের যেমন চলে আসছে, এখান থেকে আবার নর্মাল জায়গায় যেতে হলে আমাদের যেই বাটনটাতে ক্লিক করা হয়েছিল, যেমন আমি একটু আগে উপর থেকে নিচের দিকের অপশনে ক্লিক করা হয়েছিল, এখন এটাকে আবার নর্মাল জায়গায় নিতে চাইলে আবার সেম বা সেম অপশনে আরেকবার ক্লিক করার মাধ্যমে, মানে রোটেট নেক্সট টেক্সট ডাউন, রোটেট টেক্সট ডাউন অপশনে আবার ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। অনেকটা সুইচের মতন, ওই যে আমাদের বোল্ড ইটালিকের মতন অন অফ, এখানে আমি একইভাবে আরেকবার দিলে হচ্ছে, আরেকবার দিলে আগের জায়গায় চলে যাচ্ছে। এর নিচে আছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল আমাদের ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। আমি যদি একটু ডান দিকে নিতে চাই সেক্ষেত্রে ইনক্রিজ করবো, বাম দিকে নিতে চাইলে ডিক্রিজ করে নিব। এটা আমরা আগের মতোই করে নিতে পারবো। কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে আমরা দুই ধরনের অবস্থান দেখতে পারি। যেমন এখন আমি একটা সেলের মধ্যে ক্লিক করা আছি, বা আমি যদি এখানে সংখ্যাও লিখি সেই ক্ষেত্রে আমাদের সেলের মধ্যে ক্লিক করা আছি। যখন আমাদের সেলটাতে ক্লিক করা থাকবে তখন আমাদের উপরের ফন্টের পাশের বাকি অপশনগুলিও সক্রিয় থাকবে, এখানে অ্যাক্টিভ থাকবে। কিন্তু আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমি আবার মডিফাই করতে পারবো, লেখাটা মডিফাই করার অপশন চলে আসবে। তবে এই মডিফাই কাজ করার সময় আমাদের উপরের অ্যালাইনমেন্ট সহ বাকি অপশনগুলি আবার এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা চাইলেই এখন আর এগুলিতে কাজগুলি করতে পারতেছি না, কারণ সাধারণত সেল দুইটা মোডের হয়ে থাকে, একটা হচ্ছে টেক্সট মোড, একটা হচ্ছে সেল মোড। এখন সে টেক্সট মোডে আছে, মানে আপনি লেখালেখির করার মতন অবস্থানে আছে, সে শুধুমাত্র লেখালেখির কাজটাই করবে। যখন আবার আপনি এটাকে সেল মোডে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে সে সেলের সংক্রান্ত সবগুলি কাজ করতে পারবে। আর এটাকে সেল মোডে নেওয়ার জন্য খুব সিম্পল একটা উপায়, আপনি বাইরে যে কোনো একটা ঘরে ক্লিক করে আবার এটাতে একটা ক্লিক করার মাধ্যমে সেলটা সিলেক্ট করে দেন। সেল সিলেকশনের মাধ্যমে হচ্ছে সেল মোড অ্যাক্টিভ থাকে। আপনি যখন লিখতে থাকেন তখন এটাকে টেক্সট মোডে চলে যায়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে একই ঘরে যদি একাধিক লাইন লেখার প্রয়োজন হতো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এন্টার প্রেস করার মাধ্যমে নিয়ে যেতে পারতাম। তবে এক্সেলের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, কারণ এক্সেল যেই ঘরে আমি আছি এই ঘরের থেকে পরের ঘরে যাওয়ার জন্য এন্টার বাটনটাই প্রেস করা ব্যবহৃত বোঝায়। যেমন আমি এখানে লিখতেছিলাম, লেখা শেষ, আমি নিচের ঘরে যেতে যাচ্ছি, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করার মাধ্যমে নিচের বাটনে চলে যাচ্ছে। এখন নিচের বাটনে যাওয়ার ফলে যেটা মানে যে প্রবলেমটা হয়ে গেছে, আমি চাইলেই এই 505 এর নিচে আরেকটা লাইন লিখতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আপনি যেই ঘরে একাধিক লাইন লিখবেন সেই সেলটা সিলেক্ট করবেন এবং এখানে র‍্যাপ টেক্সটে ক্লিক করে নেবেন। তখন আপনি চাইলে এটাকে নিচে নিতে পারবেন। এবং এটাতে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল। আপনি যদি একই ঘরে নিচে লাইনে যেতে চান সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এন্টার বাটন প্রেস করবেন। যেমন আমি এন্টার প্রেস করার মাধ্যমে একই ঘরে আরো কিছু লিখে নিতে পারবো। দেখেন আমাদের এই লেখাটাতে, এই ঘরটাতে একটু বড় হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং একই ঘরের ভিতরে দুইটা লেখা চলে আসছে। একটু খেয়াল করে দেখেন, এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে র‍্যাপ টেক্সটটা মনে হচ্ছে মার্কড অবস্থায় আছে। আপনি যদি এটাতে আবার র‍্যাপ টেক্সটে ক্লিক করে দেন তাহলে এটা একই লাইনে চলে আসবে, মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল ওই গ্যাপটা আর কার্যকর হবে না।
এক্সেলে যেহেতু আমাদের ছোট ছোট সেল নিয়ে কাজ, সেক্ষেত্রে অনেকগুলি সেল নিয়ে অনেক সময় কাজ করতে হয়। মানে আমি যদি একটা বড় হেডলাইন লিখতে যাই, সেক্ষেত্রে আমার অনেকগুলি সেলের সমপরিমাণ একটা জায়গা দরকার।